কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে শুরু করতে চাই, একটা মোটা দাগে আপনার কাছে শুরুতে বিশ্লেষণ জানতে চাই, পরে সুনির্দিষ্টভাবে ঘটনাগুলোর দিকে যাব। যে দেশের বর্তমান পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? মানে কয়েকদিনের ঘটনা যদি দেখি, সেই রাতে বুটেক্স পলিটেকনিকের ছাত্রদের মধ্যে সংঘর্ষ, সুপার সানডে মেগা মানডে করে শিক্ষার্থীদের সংঘর্ষ, রক্তাক্ত সংঘর্ষ বলবো, এবং সেখানে ব্যাপক ভাঙচুরের ঘটনা। ইসকনের একজন সাবেক নেতা গ্রেপ্তার হলেন, তাকে ঘিরে সহিংসতা, একজন আইনজীবী নিহত হলেন। এদিকে প্রথম আলো ডেইলি স্টার ভবনের সামনে ঘেরাও হামলার ঘটনা ঘটছে। কি পরিস্থিতি আপনি আসলে দেশের এই মুহূর্তে বিশ্লেষণ করছেন? মাহফুজ আলম যে গৃহযুদ্ধের কথা বলছিলেন, সেরকম একটা পরিস্থিতি কি আসলে চলেই আসছে কিনা? না, মাহফুজ আলমের গৃহযুদ্ধের সঙ্গে কিন্তু এটাকে আপনি মিলাতে পারবেন না। মাহফুজ আলমের যে গৃহযুদ্ধের কথা উনি বলেছিলেন, সেটা ছিল অন্য একটা কথা, অন্য একটা বিষয়। এরকম তিনি বলার চেষ্টা করেছিলেন যে প্রজন্মের সঙ্গে প্রজন্মের একটা বিরোধ। উনি বলার চেষ্টা করেছিলেন যে আগের যে প্রজন্ম ছিল, সেই প্রজন্মগুলো বারবার ব্যর্থ হয়েছে, এবং সেই প্রজন্মগুলো বারবার এই নতুন প্রজন্মের অর্জিত যে বিপ্লব, সেই বিপ্লবের যে ফল, সেই ফলটা তারা ছিনতাই করে নিয়ে যেত। এটা ছিল ওনার বক্তব্য আর কি। তো এইবার যাতে না নেয়, এই জন্য আগের প্রজন্মের সঙ্গে পরের প্রজন্মের একটা বিরোধ অথবা যুদ্ধ, এটা যেভাবে আপনি অভিহিত করেন না কেন, সেই ধরনের একটা সম্ভাবনার কথা উনি বলেছিলেন, এবং তিনি বলেছিলেন এটা অবধারিত। তো এখন যেটা আপনি দেখছেন সংঘাত, এটা সেই যুদ্ধ নয়। এখন যেটা সংঘাত হচ্ছে, সেটা হলো যে এটা তো কার সঙ্গে, যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আপনার সুপার সানডে মেগা মানডে যেটা হচ্ছে, আপনার দুটা মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সঙ্গে স্টুডেন্টদের বিরোধ। এটা কেন হচ্ছে আপনি যদি আগে সুপার সানডেটা ব্যাখ্যা করেন। ওখানে একজন স্টুডেন্টের মৃত্যু হয়েছে একটা মেডিকেল কলেজে, একটা হসপিটালে। সেই মৃত্যুটাকে তারা বলছে যে এটা শিক্ষা আপনার চিকিৎসা, মানে আপনার ভুল চিকিৎসা। অপচিকিৎসা অথবা ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। এখন সেই মৃত্যুটা তারা মেনে নিতে পারছে না, না মানেই স্বাভাবিক। কিন্তু আহ, মেনে না নেওয়ার প্রতিক্রিয়া তারা কি করছে? তারা সেটাকে ভাঙচুর করছে, নিজেরাই নিজেদের হাতে বিচারটাকে তুলে নিচ্ছে। এই যে নিজের হাতে বিচার তুলে নেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু সেই প্রজন্মের সঙ্গে প্রজন্মের যুদ্ধ না, গৃহযুদ্ধও নয়। এটা এটা হলো যে নিজের হাতে, মানে আইন না মেনে নিজের হাতে রায় প্রয়োগের যে দায়িত্বটা নিয়ে নিয়ে নেওয়া, এটা কিন্তু শুরু হয়েছে আসলে সে অগাস্ট এবং জুলাইয়ের যে বিপ্লব, সেটার মাঝখান থেকে। কিন্তু সেখানেও কিন্তু তরুণ যে প্রজন্ম, তারা কি করেছে? তারা দেশের প্রচলিত আইনকে ভেঙেছে, এবং এটাকে কি বলবো আমি, সমস্ত নিয়ম কানুনকে ভেঙে তারা একজন স্বৈরাচারী শাসকের উৎখাত ঘটিয়েছে। কিন্তু শাসককে যে উৎখাতটা করেছে, সেটা কিন্তু আইন মেনে হয়নি, আইন না মেনে হয়েছে। এই যে শাসককে উৎখাত করাটা, এইটা ওই সময়ের প্রয়োজন ছিল। কিন্তু কিন্তু সময়টা চেঞ্জ হয়ে গেছে, এখন তার সেই সময়টা নাই। এখন কে কার বিরুদ্ধে লড়ছে? এখন কিন্তু আর সেখানে কোনো স্বৈর শাসক নাই। এখন ওই যে নিজেরা সিদ্ধান্ত নিয়ে একটা আইনকে প্রয়োগ করার যে প্রবণতাটা, সেই আকাঙ্ক্ষাটা, সেই প্র্যাকটিসটা রয়ে গেছে। কিন্তু এর মধ্যে যে লক্ষ্যটা পরিবর্তন হয়ে গেছে, সেটা তারা কিন্তু ভুলে গেছে। যে কারণে নিজেরা নিজেদেরকে অ্যাটাক করছে। আপনার হাসপাতালকে অ্যাটাক করতে এসে সোহরাওয়ার্দী কলেজকে অ্যাটাক করলো, পরের দিন আবার সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ মিলে মোল্লা কলেজকে অ্যাটাক করলো। এই যে নিজেরাই সিদ্ধান্ত নেওয়া, এইটা হচ্ছে এখনকার যে লড়াইটা। এটা আসলে লড়াই আমি বলবো না, এটা এক ধরনের অরাজকতা। এই অরাজকতাটা হওয়া উচিত নয়। দেশে যখন একটা সরকার থাকে, তো সরকারের দায়িত্ব হলো এই অরাজকতাটাকে নিয়ন্ত্রণ করা, অথবা এটাকে আপনার যে কোনো ভাবে থামানো। কিন্তু সেই নিয়ন্ত্রণ করা বা থামানোর কোনো প্রচেষ্টাও কিন্তু আমরা এই সরকারের মতো লক্ষ্য করিনি। কাজে এই দায়টা আমি মনে করি কিছু না কিছু সরকারের উপরে যে বর্তায়। জি। কেন সরকার আসলে, মানে এই দায়টা সরকারের উপর বর্তাচ্ছে, কিন্তু সরকার কেন নিয়ন্ত্রণ করার চেষ্টাটা করলো না? সেই ব্যাখ্যা কি আপনার কাছে স্পষ্ট হয়? সেই ব্যাখ্যাটা আমার কাছে স্পষ্ট না, স্পষ্ট না এই কারণে আমি সব মিলে যে জিনিসটা বুঝি, হয়তো সরকার অতটা অভিজ্ঞ না, এটা একটা অনভিজ্ঞতার কারণে হতে পারে, হুম। আমার যেটা মনে হয়। তা না হলে এই ঘটনা যখন ঘটে যায়, আলটিমেটলি ক্ষতিটা তো সরকারেরই হয়। হুম। ইমেজ যখন নষ্ট হয়, তখন মানুষ কাকে দায়টা করে? এখানে তো অন্য কোনো ভিলেন নাই কিন্তু।
যে অমুককে দায়ী করবেন আপনি। মোল্লা কলেজ সেটাও স্টুডেন্ট, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ সেটাও স্টুডেন্ট। দুই পক্ষের মারামারি কেন? আপনি এখানে কাকে ভিলেন বানাবেন? এখানে কিন্তু কোনো শত্রুপক্ষ নাই। হুম। কাজেই শত্রুপক্ষ যখন মানুষ যখন খুঁজবে তখন ভাববে কি যে প্রশাসন কেন এটাকে থামাতে পারেনি। এই থামাতে পারেনি যখন আপনি প্রশ্ন উঠবে, তখন আপনি এটাও দেখবেন যে থামানোর কোনো চেষ্টা কি হয়েছিল? থামানোর কোনো চেষ্টাও হয়নি। কেন চেষ্টা হলো না? আগে কি চেষ্টা করলে থামানো যেত না? আমি তো এখন বলবো যে দেখেন আপনার যে 5ই অগাস্টের যে আন্দোলন যেটা তারা বলছে, সে আন্দোলনের ক্রেডিটটা কারা নিচ্ছে? স্টুডেন্টরা বলছে যে এটা আমরা করেছি, আমরাই নেতৃত্ব দিয়েছি। তো যে স্টুডেন্টের নেতৃত্ব দিয়ে একদিন স্বৈরাচারকে উৎখাত করতে পারলো, সেই স্টুডেন্টরা কেন স্টুডেন্টদের এই ঘাতি বিরোধটাকে থামাতে পারলো না? তারা কি থামাতে গিয়েছিল? যায়নি তো। হুম। এমন তো না হঠাৎ করে হয়েছে। মেগা মান্ডে যে হবে এটা তো আগেই ঘোষণা দিয়েছে। তো স্টুডেন্ট লিডার ওখানে গেল না কেন? যে বলতো যে তোমরা এই কাজটা করো না, এই কাজটা করা ঠিক হবে না, বাট তারা তো সেখানে যায়নি ভাই। এই যে না যাওয়াটা, কেন যায়নি তারা? তারা হয়তো ভেবেছে আমরা যেও থামাতে পারবো না, অথবা তারা হয়তো ভেবেছে ওদের কাছে আমাদের সেই গ্রহণযোগ্য ইমেজটাই নাই। আমরা ওই 5ই আগস্টের সময় যে আমাদের একটা গ্রহণযোগ্য নেতৃত্ব ছিল, আমাদের কথা লোকে মানতো, এখন আর লোকে মানছে না। কেন মানছে না? তার মানে সেই মানানোর মতো অবস্থানে আমি নেই। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে বুঝতে হবে আপনি অনেক কিছু করেছেন, কিন্তু যে দাবিটা আপনি করছেন সেই দাবিটা থেকে আপনি নিজে কতটুকু সরে গেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। জি, জনাব এবং মাসুদ সেটা কামাল। তারা পারেনি, হ্যাঁ, চেষ্টাও করেনি। তাহলে মানে আপনি বলছেন যে ছাত্রদের কথা, ছাত্রদের হয়তো সেই ইমেজটা নাই আর সরকারের হয়তো সেই অভিজ্ঞতা নাই। কিন্তু তারপরে মানে এই ঘটনাগুলো ঘটে গেল, তখন আবার নতুন করে একটা ঘটনা উদ্ভব হলো, সেটি হচ্ছে চিন্ময় কৃষ্ণ, তাকে গ্রেপ্তার করার ঘটনা ঘটলো। মানে সরকারের অভিজ্ঞতা না থাকার কারণে সরকার সেটি ঠেকাতে পারলো না। কিন্তু এইখানে যে চিন্ময়কে গ্রেপ্তার করলে এরকম একটা পরিণতি বা একটা প্রতিক্রিয়া এবং তার একটা প্রতিফলন যে হবে, সেটি কি আসলে অনুমেয় ছিল না? সরকার কি সেটাও আগে থেকে অনুমান করতে পারে নাই? পারলে সেটার জন্য কি সরকারের কোনো প্রস্তুতি ছিল? দেখেন এখানে কিন্তু অনেকগুলো কথা আছে। যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরে যে এই প্রতিক্রিয়াটা হবে, এটা হয়তো অনেকে ভাবেনি। এটা ভাবেনি আমি মনে করি। এখন কেন তারা ভাবেনি? তাদের অভিজ্ঞতার অভাবের কারণে ভাবেনি। আবার যে প্রতিক্রিয়াটা হয়েছে, সেই প্রতিক্রিয়াটা কেন হয়েছে এটা কিন্তু একবার ভাবতে হবে। চিন্ময় কৃষ্ণ কিন্তু এমন কোনো বড় লিডার না যে তাকে গ্রেপ্তার করলে অথবা তাকে জামিন না দিলে এরকম বিশাল কিছু হয়ে যাবে, আমি নিজে পার্সোনালি মনে করি না। হুম। সে এত বড় নেতা, তাকে তো আমি চিনতামই না। হুম। তো এখন সে এত বড় নেতা হয়ে গেলে কিভাবে? এখন আমি যদি বলি এখানে অন্য কিছু আছে। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, একটা বিপ্লব যখন হয়, পৃথিবীর সমস্ত বিপ্লব এটা দেখা গেছে, একটা বিপ্লব যখন হয় সেই বিপ্লবের পরে কিন্তু এখানে একটা প্রতি বিপ্লবের একটা আশঙ্কা এবং সম্ভাবনা সবসময় থাকে। কিন্তু 15 বছর একটা সরকার দেশে ক্ষমতায় ছিল, থাকার পর তারা হঠাৎ করে তাদের পতন হয়ে গেল। এবং যখন তারা ক্ষমতায় ছিল তাদের বিভিন্ন সেক্টরে সারা দেশে তৃণমূলে পর্যন্ত তাদের সুবিধাভোগী অনেক লোক কিন্তু ছিল। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এখন এর মধ্যে আবার এই সরকার এসে একটা বড় একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করে দেওয়া মানে কিন্তু সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। নিষিদ্ধ তারা অফিসিয়ালি করেছে। তারা তো তাদের অস্তিত্ব তো আছে সারা দেশে। তো এখন আপনার ওখানে তাকে যখন নাকি জামিন নামঞ্জুর করে, যখন তাকে জেল হাজতে পাঠানোর কথা বলা হলো, তখন তাকে প্রতিরোধ করা হলো। এখানে গাড়ির সামনে লোকজন যে শুয়ে পড়লো, তারা কারা? সবাই কি এই হিন্দু ধর্মাবলম্বী? আমি কিন্তু সেটাও মনে করি না। এখানে অন্য কেউ থাকতে পারে। এবং হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে সবাই আটকে দিয়ে তবে সহিংস হয়ে যাবে এবং একজন লোককে কুপিয়ে হত্যা করবে প্রকাশ্য দিবালোকে, এটা আমি মনে করি না যেটা সম্পূর্ণ হিন্দুদের কাজ। এখানে অন্য কেউ এখানে কিন্তু ঢুকে পড়তে পারে, অথবা একটা হুজুগ তৈরি করার চেষ্টাও করতে পারে, অথবা এটাকে এরকম একটা ঘটনা ঘটিয়ে এটার থেকে পরে আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি করা যায়, সে ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। আপনি স্যাবোটাজ বলেন আর যাই বলেন, ঘটতে পারে। এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি তা মনে করার কোনো কারণ নাই, ঘটতে পারে। কাজে কারা ঘটেছে, কারা ঘটিয়েছে এবং এ ধরনের ঘটনা যে ঘটতে পারে সেটা ধারণা করার মতো কতটুকু আমি মনে করি যে আপনার চিন্তা করার ক্ষমতা সরকার যা থাকে, তাদের
মানে তাদের এটা থাকা উচিত আমি মনে করি। জি। এবং এটাও তাদের হয়তো কিন্তু সেই খুব ধারণা ভালো করার কোনো উদাহরণ নয়। জায়গা ছিল না, মানে ধারণা করারও অভিজ্ঞতা ছিল না, এরকম একটা জায়গা হয়তো আপনি বলছেন। কিন্তু গোয়েন্দা তথ্য কি এই বিষয়ে থাকবার কথা না? মানে গোয়েন্দারা তো অভিজ্ঞ থাকার কথা। থাকবার কথা, এটা খুবই থাকবার কথা। কেন ছিল না? এই 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 কথা তো আমরা তো আমাদের গোয়েন্দাদের নিয়ে এতটা গর্ব সবসময় করি। এটা শেখ হাসিনা যখন বিদায় হয়ে যান উনিও গর্ব করেছেন যে আমাকে তো সব জানানো হয়নি। উনার মধ্যে তো এই একই হতাশা ছিল যে গোয়েন্দারা সব কথা ওনাকে বলেননি। উনি বুঝতেই পারেননি যে কি সারাদেশে কি হচ্ছে। এখন এরকম হয়, গোয়েন্দারা নাকে তেল দিয়ে ঘুমালে তো এরকম হবেই। এবং আমাদের গোয়েন্দাদের নাকে তেল দিয়ে ঘুমানোর অভ্যাস আছে, উদাহরণও অনেকে আছে আগের, হুম, কাজে সেরকম কিছু হতেও পারে। আবার এসবের বিপরীতে আরেকটা কথা আমি বলি, চিন্ময় দাসকে যে মামলায় গ্রেফতার হুম, করা হুম, হয়েছে সেই মামলাটার মেরিটে থেকে আপনি একবার তাকিয়ে দেখেন। সেই মামলাটা কি? 5ই আগস্ট ছাত্ররা একটা স্তম্ভের উপর একটা জাতীয় পতাকা তারা উড়িয়েছিল। 25 অক্টোবর, মানে ধরেন আপনার, দেখেন 5ই আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর, 5ই অক্টোবর, 2 মাস, তারপরে 2 মাস 20 দিন, 2 মাস 20 দিন একটা পতাকা ওখানে ছিল না, উঠছিল। এটাই বা উড়ে কেমন কেটা? আমি আমি আপনাকে এক কথা বলি, দেখেন জাতীয় পতাকার তো একটা সম্মান আছে। আপনি তো জাতীয় পতাকা 24 ঘন্টা রাখতে পারবেন না। হুম, হুম, সন্ধ্যার পর তো সেই পতাকাটা নামাতে হবে, হুম, নামাতে হবে না? তাহলে যদি আপনি অবমাননার কথা ধরেন, তাহলে যারা নাকি 2 মাস 20 দিন একটা পতাকা একটা স্তম্ভের উপর 24 আওয়ার্স উড়িয়ে রাখলো, অবমাননা তো তারাই করলো। জাতীয় পতাকা তো 24 ঘন্টা উড়ানোর বিষয় নয়। বৃষ্টিতে ভিজবে, সারা রাত উড়বে, এটাই জাতীয় পতাকা বলে না। জাতীয় পতাকা সম্মানের ব্যাপার আছে কিন্তু। তো সেখানে যে আবার গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। যিনি অভিযোগ করেছেন তিনি একটা পলিটিক্যাল পার্টি করতেন, বিএনপি করতেন। যিনি এই মামলা করেছেন, মামলা করার পরের দিন কিন্তু বিএনপি তাকে তার পদ থেকে বহিষ্কার করছে। তার মানে এই মামলাটাকে বিএনপি ভালোভাবে নেয়নি, খেয়াল করেন। এবং সেই মামলা করারও 1 মাস পরে